তিস্তা সমস্যা সমাধানে বিকল্প প্রস্তাব মমতার। দুদেশের মধ্যে বহমান অন্যান্য নদীর পানি বণ্টনের বিষয়ে ভেবে দেখার পরামর্শ। আমি একটা বিকল্প প্রস্তাব ভেবে দেখতে বলেছি সবাইকে, দুই সরকারকে। আমাদের কিছু ছোট ছোট নদী আছে যেগুলো দিয়ে বাংলাদেশের একটা কানেকশনও আছে। সেখানে যদি আমরা দুটো দেশ স্টাডি করে কোনো ভায়াবিলিটি দেখতে পাই, তাহলে কিছুটা আমরা শেয়ার করতে পারি। এ প্রস্তাব অবাস্তব ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য বিশেষজ্ঞদের। তোরসা কিংবা জলঢাকা কিংবা ধানসিঁড়ি এই নদীগুলো আমাদের এখানে কিন্তু ওই প্রবাহ নিয়ে বহমান নয়। মমতা যেসব কথাগুলো বলছে এগুলো বিজেপির এজেন্ডা, যে ওই আন্তঃনদী সংযোগ পরিকল্পনা, যে এই নদীগুলো আমরা এখান থেকে পানি কিছুটা দেবো আর তিস্তা নদীকে পানিটাকে সবটা নিয়ে যাবো। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি শিরিন আক্তার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভারতের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারক চলমান প্রক্রিয়া হওয়ায় সুফল পাওয়ার আশা। অমীমাংসিত ইস্যুতে জোরালো পদক্ষেপের পরামর্শ বিশ্লেষকদের। জঙ্গি নেতা মুফতি হান্নানের ফাঁসি কার্যকরে প্রস্তুত কারা কর্তৃপক্ষ। জেল কোড মেনে রায় কার্যকর করা হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকার ধামরায়ে এক কলেজ ছাত্রীকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা। চোখে উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা, তদন্তে পুলিশ। হাজারীবাগে ট্যানারি কারখানাগুলোর বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্নের কাজ শেষ, জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। হাইকোর্টে আজই জমা দেওয়া হবে প্রতিবেদন। এবং জেএসসি ও এসএসসি পরীক্ষায় 5টি বিষয় বাদ দেওয়ার সিদ্ধান্তে অভিভাবকদের সন্তোষ। পরিকল্পিত নীতিমালা না থাকলে সুফল পাওয়া নিয়ে শঙ্কা। তিস্তা নদী বাদ দিয়ে পানি বণ্টনের প্রশ্নে বিকল্প প্রস্তাব দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে তিস্তায় যথেষ্ট পানি প্রবাহ নেই দাবি করে তোরসা, জলঢাকা ও ধরলা সহ উত্তরবঙ্গের কয়েকটি ছোট নদী দিয়ে পানি বণ্টনের বিষয়টি ভেবে দেখার পরামর্শ দিয়েছেন তিনি। শনিবার রাতে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন মমতা। অভিন্ন নদী তিস্তার পানি বণ্টন নিয়ে বিগত কয়েক বছর ধরে ভারত বাংলাদেশের মধ্যে দর কষাকষি চললেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় এর কোনো কুল কিনারা হয়নি। 2015 সালের জুনে মমতার ঢাকা সফর সমস্যা সমাধানের আশা জাগানিয়া হয়ে দেখা দিলেও শুধু আশ্বাসের মধ্যেই শেষ হয় তা। যেটা আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে, তিস্তা ওটা আমার উপর রাস্তা রাখুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুল আলোচিত ভারত সফরের আগে সেদেশের গণমাধ্যমে তিস্তা নিয়ে আলোচনার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্যোগের প্রতিক্রিয়ায় ক্ষোভ ছাড়তেও দেখা যায় মমতাকে। আমি শুনেছি 25 মে নাকি বাংলাদেশে গিয়ে এগ্রিমেন্ট হবে তিস্তা নিয়ে। আমি জানি না, আমি শুনেছি, আমি কাগজে দেখেছি ওনারা আসছেন। আমি এখনো পর্যন্ত যখন আপনার এখানে স্টুডিওতে বসে আছি, আই ডু নট নো 1 2 3 4 আই ডোন্ট নো এনিথিং। শেষ পর্যন্ত ভারতের কেন্দ্রীয় সরকারের আমন্ত্রণে শনিবার নয়াদিল্লিতে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। রাতে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বৈঠকে উঠে আসে বরাবরই ঝুলে থাকা তিস্তার পানি বণ্টনের বিষয়টি। এবার তিনি বললেন, তিস্তা নয় অন্যান্য ছোট নদীর পানি দিতে রাজি পশ্চিমবঙ্গ সরকার। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই বিকল্প প্রস্তাবের কথা জানান মমতা। তিস্তা নিয়ে একটু প্রবলেম আছে ঠিকই আমাদের, কারণ তিস্তা তো আমাদের লাইফ লাইন অফ দ্য নর্থ বেঙ্গল অলসো, লাইফ লাইন অফ দ্য নর্থ বেঙ্গল অলসো। এবং তিস্তার জল সত্যিই কমে গেছে, জল একদমই নেই, লিন পিরিয়ডে তো কিছু নেই। আমি নিজেও কদিন আগে দেখতে গিয়েছিলাম। তিস্তা যদি আমি দিতে নাও পারি সেটা ভাবার কারণ নেই। আমরা নিশ্চয়ই চাই বাংলাদেশ জল পাক, জল দিতে চাই, জল নিয়ে উৎসাহীও আমরা। আমি একটা বিকল্প প্রস্তাব ভেবে দেখতে বলেছি সবাইকে, দুই সরকারকে। আমাদের কিছু ছোট ছোট নদী আছে যেগুলো কখনো জীবনে নাচার হয় এবং যেগুলো দিয়ে বাংলাদেশের একটা কানেকশনও আছে। সেখানে যদি আমরা দুটো দেশ স্টাডি করে কোনো ভায়াবিলিটি দেখতে পাই, তাহলে কিছুটা আমরা শেয়ার করতে পারি। এই হিসেবে আমি 3-4টে নদীর নামও বলে গেছি, যেটা হচ্ছে একটা তোরসা, মানসাই, একটা ধানসাই, ধলোরা, ওই সমস্ত বলে। তিস্তা সমস্যার সমাধান করতে না পারায় বাংলাদেশের মানুষ যেন ভুল না বোঝে, সেজন্য পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে 1000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ দেওয়ার প্রস্তাব দেন মমতা। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কলকাতা সফরের আমন্ত্রণ জানান। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ।
তিস্তা সমস্যা সমাধানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প প্রস্তাব দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। প্রস্তাবিত নদীগুলোর পানি প্রবাহ না থাকায় তা কার্যকর কোনো ভূমিকা রাখবে না বলেও মন্তব্য করেন তারা। তিস্তার পানি ইস্যুতে দিল্লিকে কোনো ছাড় না দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিশেষজ্ঞরা। শনিবার নয়াদিল্লিতে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তার বিকল্প হিসেবে জলঢাকা, তোরসা, ধানসিঁড়ি, মানসিঁড়ি নদীর পানি বন্টনের প্রস্তাব দেয়। মমতা এই 4টি জলাধারকে নদী বললেও এগুলোকে নদী বলতে রাজি নয় বাংলাদেশের বিশেষজ্ঞরা। এছাড়াও তিস্তা নদীর পাশ দিয়ে প্রবাহিত হলেও এগুলোকে খাল বা মরা নদী বলেও উল্লেখ করেছেন অনেকে। রংপুর অঞ্চলে জীববৈচিত্র্য, এখানকার অর্থনীতি, এখানকার কৃষি সবকিছু ধ্বংসের মুখে পড়বে। তোরসা কিংবা জলঢাকা কিংবা ধানসিঁড়ি এই নদীগুলো আমাদের এখানে কিন্তু ওই প্রবাহ নিয়ে বহমান নয়। সেজন্য আমাদের জন্য তিস্তার পানি বন্টন চুক্তিটাই হচ্ছে সবচেয়ে জরুরি। বাংলাদেশে পানি বন্টন নিয়ে মমতার প্রস্তাব বিজেপির এজেন্ডা বলে মন্তব্য করেছেন প্রকৌশলী ম ইনামুল হক। ভারতকে এই সমস্যার সমাধান করতে হবে বলে মন্তব্য করেন এই বিশেষজ্ঞ। এখানে তিস্তার যে পানিটা, এটা তো সিকিম আটকে রাখছে, আর সিকিম হলো ভারত সরকারের ভেতরের একটা রাজ্য। তো সেটা ভারত সরকারকে এটা নিষ্পত্তি করতে হবে। সে সিকিম তো পানি আটকে রাখতে পারে না। আর মমতা তো সিকিমের কথা বলছে না। মমতা যেসব কথাগুলো বলছে এগুলো বিজেপির এজেন্ডা। ওনার একটা দায়িত্বশীল বক্তব্য এটা ওনার হলো না। তিস্তাপাড়ের মানুষের জীবন জীবিকা ও আর্থসামাজিক উন্নয়নে তিস্তা পানির ন্যায্য হিস্যার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেছেন তারা। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর চলমান ভারত সফরে স্বাক্ষরিত হয়েছে 22টি চুক্তি ও সমঝোতা স্মারক। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, সংখ্যার বিচারে মোটা দাগে চুক্তি ও সমঝোতা স্মারকগুলো সফল। তিস্তার পানি বন্টন নিয়ে কোনো ফয়সালা না হলেও দুই দেশের বর্তমান সরকারের আমলেই তিস্তা চুক্তি হবে বলে প্রতিশ্রুতি এসেছে। এদিকে ভারতের অগ্রাধিকারের ভিত্তিতেই স্বাক্ষরিত হয়েছে সামরিক সমঝোতা স্মারকটি। দুই দেশের আন্তরিকতা ও সততা থাকলে সম্পর্ক এগিয়ে যাবে বলেও মনে করেন তারা। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় হয়েছে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বাংলাদেশ সফরে এসেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে যে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে তার মধ্যে একমাত্র সামরিক ছাড়া বাকি সব চলমান প্রক্রিয়া। সামরিক শিক্ষা প্রতিষ্ঠানে স্ট্র্যাটেজিক স্টাডিজ ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠান সহযোগিতা করবে বলছেন। 500 মিলিয়ন দেয়া আছে ভারত থেকে। আমরা মিলিটারি ইকুইপমেন্ট বা এগুলো যদি কিনতে চাই আমরা কিনতে পারি। এখন দেখতে হবে যে কোন জায়গাটাতে আমাদের প্রয়োজন এবং সেই জায়গায় ভারতের দিক থেকে যদি আমরা সহযোগিতা পাই তাহলে সেটা আমরা নেব। এবারও তিস্তার পানি বন্টন বাংলাদেশের 1 নম্বর অগ্রাধিকার থাকলেও বরাবরের মতো প্রতিশ্রুতি ছাড়া এ বিষয়ে চাক্ষুষ কোনো অগ্রগতি চোখে পড়েনি বলেও মনে করেন তারা। তিস্তা কিন্তু আমাদের ন্যায্য পাওনা, এত বছর ধরে ঝুলে আছে, স্বার্থ সংরক্ষিত হয়নি তিস্তার ইস্যুটা নিয়ে। হয়তো বা কিছুদিন হয়েও যেতে পারে এই সফরের মধ্যে, কিংবা সামনে আমরা একটা টাইমলাইন পেতে পারি। অমীমাংসিত ইস্যুগুলোতে বাংলাদেশকে আরো জোরালো পদক্ষেপের পরামর্শ তাদের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। 4 দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ তিনি আজমির শরীফে মাজার জিয়ারত করেছেন। বিকেল থেকে তার একাধিক কর্মসূচি রয়েছে। এই মুহূর্তে ভারতের নয়াদিল্লি আছেন রিপোর্টার দেবাশিস রায়। প্রধানমন্ত্রীর সফরের সবশেষ তথ্য জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেবাশিস। শিরিন, আপনি জানেন যে 4 দিনের যে রাষ্ট্রীয় সফর প্রধানমন্ত্রীর এই নয়াদিল্লিতে তথা ভারতে, এই 4 দিনের কিন্তু আজকে তৃতীয় দিন চলছে এবং তৃতীয় দিনেও কিন্তু তার অনেকগুলি কর্মসূচি রয়েছে। এরই মধ্যে আমরা আপনাকে যে নতুন যে তথ্যটি জানাতে পারি সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী যেবারই ভারতে আসেন সেবারই কিন্তু ভারতের আজমিরে তিনি যান। আজমিরে গিয়ে খাজা মঈনুদ্দিন চিশতির যে রয়েছে সেই খাজা মঈনুদ্দিনের দরগা শরীফ উনি জিয়ারত করেন এবং এবারও তার ব্যতিক্রম হয়নি। উনি কিছুক্ষণ পূর্বেই আমরা খবর পেয়েছি যে উনি দরগা শরীফ জিয়ারত করেছেন এবং জিয়ারত শেষে কিন্তু আজকেই তার বিকেলের আগেই হয়তোবা তিনি দিল্লি পৌঁছবেন আমরা যেমনটি জেনেছি। এবং যেভাবে সূচি রয়েছে তাতে করে বলা চলে যে বাংলাদেশের সময় অনুযায়ী বিকেল 3টার মধ্যেই হয়তোবা প্রধানমন্ত্রীকে বহনকারী যে বিশেষ বিমানটি রয়েছে সেটি জয়পুর থেকে দিল্লিতে এসে পৌঁছবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে যেভাবে
তার তালিকা করা রয়েছে বা যেভাবে তার কার্যসূচি নির্ধারিত হয়েছে সেই বাংলাদেশ থেকেই, সেই অনুযায়ী আমরা বলতে পারি যে প্রধানমন্ত্রীর আজকে বেশ দুটি কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো যে রাষ্ট্রপতি ভবনে যেহেতু তিনি থাকছেন বিশেষ আতিথেয়তায়, এই প্রথমবারের মতো রাষ্ট্রপতি ভবনেই তার সঙ্গে দেখা করতে আসবেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী এবং তার ছেলে রাহুল গান্ধী। আমরা যেমনটি জেনেছি যে এখানকার স্থানীয় সময় অর্থাৎ দিল্লির স্থানীয় সময় সন্ধ্যা 6টা নাগাদ সেই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রীয় যে রাষ্ট্রপতি ভবন রয়েছে সেই রাষ্ট্রপতি ভবনের বিশেষ একটি সভাকক্ষ রয়েছে, সেই সভাকক্ষেই এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে আমরা এমনটি জেনেছি। এবং সন্ধ্যা 6টা থেকে 6:30 নাগাদ সেই সৌজন্য সাক্ষাৎও হয়তো বা শেষ হয়ে যাবে। খুব দীর্ঘ অবকাশ আসলে এখানে নেই, খুব দীর্ঘ বৈঠকের বা দীর্ঘ সাক্ষাতের আমরা যেমনটি জেনেছি। এবং তারপরই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে আমরা জেনেছি যে এবারের যে রাষ্ট্রপতির আতিথেয়তায় তিনি রাষ্ট্রপতি ভবনে থাকছেন। রাষ্ট্রপতির সঙ্গে আনুষ্ঠানিকভাবে তিনি আজকে দেখা করবেন এবং আনুষ্ঠানিকভাবে কথা বলবেন। আনুষ্ঠানিকভাবে কথার সময় অবশ্যই দুই দেশের বিভিন্ন বিষয় আশয় উঠে আসবে। এবং পাশাপাশি আমরা জানতে পেরেছি যে যেহেতু গতকালকে দ্বিপাক্ষিক বৈঠক শেষ হয়েছে, আজ ওইভাবেই সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে আমরা এমনটি জেনেছি। আর তাছাড়া যেহেতু রাষ্ট্রপতির আতিথেয়তায় তিনি এবার রাষ্ট্রপতি ভবনে উঠেছেন, সেক্ষেত্রে তার সম্মানে প্রধানমন্ত্রীর সম্মানে কিন্তু নৈশভোজেরও আয়োজন রয়েছে। এই কর্মসূচিগুলোর মধ্য দিয়ে কিন্তু তৃতীয় দিনের যে সফরের তৃতীয় দিন সেটি কিন্তু শেষ হবে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে দিল্লির এই ইন্ডিয়া গেট, যেহেতু দিল্লি আজকে বলা চলে যে ভারতের আপনার যেহেতু আজকে অফ ডে অর্থাৎ এখানে সরকারি ছুটির দিন রবিবার, সেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন যে দর্শনার্থীতে একেবারেই ঠাসা এই পুরো এলাকা। তো সব মিলিয়ে বলা চলে যে আজকে এখন পর্যন্ত দিল্লি সফরের এই ছিল আমার কাছে সর্বশেষ। প্রধানমন্ত্রী দিল্লিতে ফিরলে আবারও নতুন কোনো তথ্য আসলে আমরা আপনাদেরকে আবারও জানাবো। সেদিন এই ছিল সবশেষ তথ্য। ভারতে ইন্ডিয়া গেটের সামনে থেকে প্রধানমন্ত্রীর 4 দিনের রাষ্ট্রীয় সফরের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী দেবাশিস রায়। দুপুরের সময় আরো থাকছে। চট্টগ্রামে সনদ বাতিল হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্কুল পরিবর্তনের সহায়তা করবে বোর্ড। শিক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় আহ্বান অভিভাবকদের। এবং বাংলা নববর্ষকে সামনে রেখে ফ্যাশন ও বুটিক হাউসগুলোতে সাজ রব। সাভারে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। জঙ্গি নেতা মুফতি হান্নানের ফাঁসির রায় কার্যকর করতে প্রস্তুত কারা কর্তৃপক্ষ। সব ধরনের প্রক্রিয়া শেষে জেল কোড অনুযায়ী রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, পহেলা বৈশাখ নির্বিঘ্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের যা প্রস্তুতি সবই আমাদের আছে। আমরা যখন আমাদের সমস্ত ফর্মালিটি শেষ হবে আমরা তখনই আমরা এইটা কার্যকর করব, রায় কার্যকর করব। 1 মিনিটও দেরি হবে না কিংবা 1 মিনিটও ল্যাপস হবে না। একটা পরিষ্কার কথা। 21 দিন হতে হলে কতদিন হবে আমরা সেগুলি দিয়ে প্রহর গুনছি। আমরা শেষ হলেই আপনারা দেখবেন। জেএসসি ও এসএসসি পর্যায়ের পরীক্ষায় 5টি বিষয় বাদ দেওয়ার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষক অভিভাবকরা। তবে এ বিষয়ে সঠিক দিক নির্দেশনা না থাকায় কিছুটা অস্বস্তিতে স্কুলগুলো। সিদ্ধান্তের সুফল পেতে এই বিষয়গুলো পাঠদান ও পরীক্ষা নেয়ার একটি পরিকল্পিত নীতিমালা প্রণয়নের তাগিদ দিচ্ছেন শিক্ষাবিদরা। পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীদের উপর বাড়তি চাপ কমাতে জেএসসি ও এসএসসি থেকে 5টি বিষয় স্কুলেই মূল্যায়ন করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেএসসি ও সমমানের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, চারু ও কারুকলা এবং কর্ম ও জীবনমুখী শিক্ষা। আর এসএসসি ও সমমানের শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা। এমনিতেই পাবলিক পরীক্ষায় ভীতি আছে শিক্ষার্থীদের মাঝে, আর তাই সন্তানদের উপর বাড়তি চাপ কমায় কিছুটা স্বস্তিতে অভিভাবকরা। বাদ হয়ে গেলেই ভালো, এক্সট্রা চাপ মুক্ত হয়ে যায়। সরকার যে সিদ্ধান্তটা নিচ্ছে আমি মনে করি যে বাচ্চাদের জন্য খুবই ভালো। এইটা তাদের প্রেশারটাকে অনেকাংশেই লোডটা কমায় দিবে। তবে স্কুল থেকে মূল্যায়ন করা হলেও তার প্রভাব পড়ছে না মূল পরীক্ষার গ্রেডিংয়ে। তাই এই বিষয়গুলো শিক্ষার্থীরা কতটুকু গুরুত্ব দিয়ে পড়বে তা নিয়ে ভাবছেন শিক্ষকরা। ঢাকা শহরে যারা আমরা থাকি
তারা হয়তো একটা পরীক্ষা নিব, ছাত্রদের কাছ থেকে নাম্বার দিব, মানে জবাব দিতে আছে। বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে হয়তো ওই বিষয়ের শিক্ষকই নেই। এখন তারা আদৌ ক্লাস নিয়ে পাঠাবেন না এমনি একটা নাম্বার পাঠিয়ে দিবেন, এই মুহূর্তে মাঠ পর্যায়ে কাজ না করলে বোঝা যাবে না। সেক্ষেত্রে সরকারই এই সিদ্ধান্তের সুফল পেতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করে তার বাস্তবায়ন করা জরুরি বলে মনে করেন শিক্ষাবিদরা। এমন একটি বিষয় সে করবে যেখানে তার কোনো মূল্যায়নের কোনো ব্যাপার নেই, তাহলে তার পক্ষে সেখানে আগ্রহ ধরে রাখা খুব মুশকিল হবে। অর্থাৎ কেন্দ্রীয়ভাবে যে পরীক্ষাটা হচ্ছে সেই বিষয়গুলি আমাদের কমাতে হবে, কিন্তু স্কুলের যে বিষয়গুলি পড়ানো হচ্ছে যেগুলি বিশেষ করে আনন্দদায়ক, সেগুলির জন্য একটা মূল্যায়নের ব্যবস্থা থাকা উচিত। এই বিষয়গুলোতে যেহেতু পাবলিক পরীক্ষা হবে না, তাহলে সম্ভবত প্রতিটি বিষয়ের জন্য একটি করে বই রাখাটাও সমীচীন হবে না। সম্ভবত এই বিষয়গুলো মিলে একটা বই হয়তো চটি আকারের একটা বই হতে পারে। অষ্টম শ্রেণীর ক্ষেত্রে মূল্যায়ন প্রক্রিয়া নির্দিষ্ট হলেও এসএসসি থেকে বাদ পড়া দুটি বিষয় কিভাবে মূল্যায়ন করা হবে সে বিষয় এখনো নিশ্চিত করেনি শিক্ষা মন্ত্রণালয়। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে সনদ বাতিল হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্কুল পরিবর্তনে সহায়তা করবে শিক্ষা বোর্ড। একথা জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান। বারবার সতর্ক করার পরও অতিরিক্ত ফি কমানোর উদ্যোগ না নেয়ায় স্কুলগুলোর সনদ বাতিল করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। স্কুল বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন অভিভাবকরা। চট্টগ্রাম থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অতিরিক্ত ভর্তি ফি আদায়ের অভিযোগে চট্টগ্রামে বন্ধ হয়ে যাওয়া 6টি স্কুলের শিক্ষার্থীদের স্কুল পরিবর্তনে বোর্ড সহায়তা করবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান। এর পেছনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গাফিলতি এবং অভিভাবকদের সচেতনতার অভাবকেই দুষলেন তিনি। স্কুল কর্তৃপক্ষ নিয়মের তোয়াক্কা না করে বিধিবহির্ভূতভাবে ফি আদায় করেছে। অভিভাবকদের আমি শুধু এটা বলি যে এই ব্যাপারগুলিতে আরো অনেক আগে থেকে সচেতন হওয়া দরকার ছিল। অভিভাবকদের অপশন, ওনারা ওনার সন্তানদের কোন স্কুলে নিতে চান, কিভাবে নিতে চান, আমরা সর্বতোভাবে সহযোগিতা করার জন্য আছি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এর আগে সতর্ক করা হলেও কোনো ব্যবস্থা না নেয় সনদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। গতবারও কিন্তু এরকম একটি জোরালো অভিযান হয়েছিল, তবে তার থেকে এবছরেরটা আরো বেশি বেগবান হয়েছে। বিভিন্ন কর্নার থেকে আমরা অভিযোগগুলি পাওয়ার পরে আমরা তাদেরকে নিয়ে একাধিকবার মিটিং করেছি, বসেছি, তাদেরকে বুঝিয়েছি, বলেছি যে সরকারি নীতিমালার বাইরে আপনারা ফি নেবেন না। তারপরে আমাদের ডাকে বেশ কিছু প্রতিষ্ঠান সাড়া দিয়েছে, আর সর্বশেষ যাদেরকে সাড়া পাই নাই আমরা তাদের বিরুদ্ধেই মূলত আসলে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি। চিঠি পাওয়ার পরই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। মন্ত্রণালয় থেকে চিঠি আসুক বা মন্ত্রণালয় শিক্ষা বোর্ডকে দিবে, শিক্ষা বোর্ড আমাদেরকে জানাবে, ওটার বিস্তারিত পড়ে বা দেখে কি হয়েছে সেটা দেখে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। শিক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়টি বিবেচনায় রাখার আহ্বান জানিয়েছেন অভিভাবকরা। যারা বন্ধ করবে তাহলে সবাইকে, তো ছাত্রছাত্রী আছে সবাইকে ভালো স্কুলে পড়তে হবে। এপ্রিল চলতেছে, তাহলে বাচ্চাদের একটা সুযোগ সুবিধা নাই প্রথমত, কারণ মাঝখানে যদি এসে যায় তাহলে বাচ্চাদের একটা ভবিষ্যৎ কোথায়। সরকার নির্ধারিত ফির বিপরীতে বাড়তি 20 থেকে 50,000 টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ রয়েছে অভিযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। সময় সংবাদ, চট্টগ্রাম। ধর্মের অপব্যাখ্যা দিয়ে তরুণ প্রজন্মকে যাতে কেউ বিপথে দিতে না পারে সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তিনি একথা বলেন। শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান মানব কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান মন্ত্রী। তরুণ, মেধাবী, কোমলমতি, প্রাণবন্ত, সম্ভাবনাময় শিক্ষার্থীরা যাতে ইসলামের ভুল ব্যাখ্যা দানকারী জঙ্গিদের কবলে না পড়ে, জীবন ধ্বংস না করে, সেদিকে সবাই সজাগ দৃষ্টি রাখবেন। মাতা পিতা, অভিভাবক ও শিক্ষকগণের কর্তব্য হবে পরিবেশ পরিস্থিতি সম্পর্কে সচেতন থেকে এই দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করা। ঢাকার ধামরাইয়ে এক কলেজ ছাত্রীকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে 12 পাইখা গ্রামে বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জুবাইদা আক্তার মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। স্বজনরা জানান গতরাতে ফোনে কথা বলতে বলতেই বাড়ি থেকে বের হয় জুবাইদা। এরপর বাড়ি ফিরে না আসায় খোঁজ করতে থাকেন তারা। সকালে বাড়ির পাশে একটি ভুট্টা খেতে তার ক্ষত বিক্ষত লাশ পড়ে থাকতে দেখেন স্বজন ও স্থানীয়রা। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানায় হত্যার পর তার চোখ উপড়ে ফেলে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কে বা কারা জড়িত সে বিষয়ে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ।
দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। অতিরিক্ত জনবল নিয়ে হাজারীবাগের সব ট্যানারি কারখানার গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক। এ বিষয়ে আজই হাইকোর্টে প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে ডিপিডিসি বলছে গতকালই ট্যানারি কারখানাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে হাজারীবাগে কার্যক্রম পরিচালনাকারী কয়েকটি ট্যানারি কারখানায় আজও আলো জ্বলতে দেখা গেছে। বিকেলে হাজারীবাগের ট্যানারি সার্ভারের স্থানান্তর সহ সংশ্লিষ্ট সব বিষয়ে মালিক সংগঠনের বৈঠকে বসার কথা রয়েছে। এদিকে আগামী 15 দিনের মধ্যে সাভারের পরিকল্পিত চামড়া শিল্প নগরীতে আবেদনকারী ট্যানারি মালিকদের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। পাশাপাশি 153টি ট্যানারি কারখানার জরিমানা 30 কোটি 85 লাখ টাকা থেকে কমিয়ে 50,000 টাকা করে নির্ধারণ করেছেন আপিল বিভাগ। এই অর্থ শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় ব্যয় হবে। সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। পাশাপাশি ট্যানারির বর্জ্য যেন ধলেশ্বরী নদীতে দূষিত করতে না পারে সেজন্য সিটিপি পুরোপুরি স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া হাজারীবাগে পরবর্তীতে কোনো ধরনের প্রতিষ্ঠান করতে হলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হবে বলেও নির্দেশনা দেন আদালত। প্রত্যেকটি ট্যানারি 50,000 টাকা করে আগামী 15 দিনের মধ্যে আমাদের সরকারের লেবার মিনিস্ট্রির কাছে জমা দিবেন এবং সেই অর্থ ট্যানারি লেবারদের কল্যাণের জন্য সেই অর্থটা ব্যয় করা হবে। যে সিটিপির মাধ্যমে পরিশোধন করা হচ্ছে বর্জ্য, সেটা যে সঠিকভাবে হচ্ছে না সেটিকেও তারা বলছেন যে সঠিকভাবে যেন অবশ্যই করা হয়। ধলেশ্বরীতে যেই বর্জ্য যাচ্ছে সিটিপি ঠিকভাবে যে ফাংশন না করার জন্য ধলেশ্বরী পলিউট হচ্ছে, তার জন্য অ্যাপিল ডিভিশন বলেছেন যে পরিবেশ মন্ত্রণালয় এবং বিসিক যাতে ইমিডিয়েটলি স্টেপস নেন, আদারওয়াইজ যে অ্যাপিলেট ডিভিশন এই ব্যাপারে আবার অন্য আদেশ দিতে হয়তো ভবিষ্যতে চিন্তা ভাবনা করবেন। মাছ মুরগির খাবার তৈরিতে ট্যানারির বর্জ্য ব্যবহার করা যাবে না। হাইকোর্টের এই রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। শিল্প মালিকদের করা এক আপিল খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন 4 সদস্যের বেঞ্চ আজ এ রায় দেন। মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় 2011 সালে 21 জুলাই মাছ ও মুরগির খাবার তৈরিতে ট্যানারি বর্জ্য ব্যবহার বন্ধের রায় দেয়া হয়। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে গত বছরের 7 ডিসেম্বর শিল্প মালিকরা লিভ টু আপিল করলে তা খারিজ করে দেন আপিল বিভাগ। দুপুরের সময়ে আরো থাকছে। মাদারীপুরের শিবচরে চলছে নদ নদী দখলের মহোৎসব। ক্ষুব্ধ এলাকাবাসী, পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রশাসনের। আন্তর্জাতিক চুক্তি করার আগে সংসদে আলোচনা না হওয়া অসাংবিধানিক বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। দুপুরে রাজধানী ধানমন্ডিতে 10ম জাতীয় সংসদের অধিবেশন সম্পর্কিত এক গবেষণার পর্যবেক্ষণ তুলে ধরে এ কথা জানায় সংস্থাটি। সংসদে বিরোধী দলীয় সদস্যদের বিল সম্পর্কিত সংশোধনী প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় না বলেও গবেষণায় উঠে আসে। বিরোধী দল হিসেবে পরিচিত যে দলটি, তারা আগের তুলনায় সক্রিয় হওয়ার চেষ্টা করেছে, সেটি আমাদের কাছে যথেষ্ট তথ্য আছে। অন্যদিক থেকে এই সক্রিয়তা আরো কার্যকর হতে পারত যদি তারা তাদের যে দ্বৈত অবস্থান সেটা থেকে সরে আসার কথা বিবেচনা করত। তারা কোনো একটা কাজ করে ফেলছেন যে ব্যাপারে জনগণ কিছুই জানে না, জনগণকে অনেক কিছু বলা হচ্ছে না, পরিষ্কার করা হচ্ছে না, সেটা তো অবশ্যই অসাংবিধানিক একটা পদক্ষেপ বলেই আমরা মনে করি। সংসদের মাধ্যমে জনগণের কাছে সেই তথ্যগুলি তো যাওয়া উচিত বলেই আমরা মনে করি। ইফটিজিং এর প্রতিবাদ করায় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 সাংবাদিকের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় মানববন্ধন ও শিক্ষার্থীরা দুপুরে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন সিলেট প্রেস ক্লাবের সদস্যরা। পরে একটি মৌন মিছিল বের করা হয়। বক্তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গতকাল ইফটিজিং এর প্রতিবাদ করায় বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নাবিউল আলম দীপু এবং সাধারণ সম্পাদক সর্দার আব্বাসের ওপর হামলা চালায় ছাত্রলীগ কর্মীরা। দোষীদের বিচার চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে ইফটিজিং এর শিকার মেয়েটি।
এই ধরনের ঘটনা ঘটার পরে আসলে এই ধরনের ঘটনা যে আর ঘটবে না তার নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। সুতরাং এই ইভটিজিং এর বিষয়টাকে আসলে গুরুত্ব সহকারে দেখা উচিত। এই বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসীদের জায়গা হতে পারে না। ছাত্রলীগ, আমরা জানি ছাত্রলীগ একটা ঐতিহ্যবাহী সংগঠন, তার মধ্যে যারা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত, ছাত্রলীগের উচিত ইমিডিয়েটলি এদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করানো। আমরা বিশ্ব প্রশাসনের সাথে এই যোগাযোগ করে আমরা চেষ্টা করব এই ব্যাপারে যাতে যে বা যারা এই ব্যাপারে চিহ্নিত হবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই দুর্গম বঙ্গোপসাগরে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন চট্টগ্রাম সন্দ্বীপ রুটের হাজার হাজার যাত্রী। সাগরের মাঝে বোট থেকে যেমন সি ট্রাকে উঠতে হচ্ছে, তেমনি সি ট্রাক থেকে বোটে নামতে হচ্ছে সাগরের মাঝেই। নেই দক্ষ বোট চালক, সেই সঙ্গে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন তো রয়েছেই। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সবশেষ গত 2রা এপ্রিল রাতে এ ধরনের সি ট্রাক থেকে বোটে নামতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 19 জনের। সন্দীপ ঘুরে এসে সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় আরো জানাচ্ছেন কমল দে। সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট থেকে কয়েক নটিক্যাল মাইল দূরে অর্থাৎ বঙ্গোপসাগরে দাঁড়িয়ে আছে যাত্রীবাহী একটি সার্ভিস বোট বা কাঠের নৌকা। আর সে নৌকা থেকে হুড়ুহুড়ি করে লাল বোটে নামছে সন্দ্বীপের যাত্রীরা। বছরের পর বছর এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে বঙ্গোপসাগর পাড়ি দিচ্ছে চট্টগ্রাম সন্দ্বীপ রুটের যাত্রীরা। শুধু সার্ভিস বোট নয়, সি ট্রাকের যাত্রীদেরও নামতে হয় এভাবে সাগরের মাঝে, যে কারণে দুর্ঘটনার আশঙ্কায় প্রতিনিয়ত তটস্থ থাকতে হয় এই রুটের যাত্রীদের। এই লাল বোটে করে আমাদেরকে উঠতে হয় আপনার সি ট্রাক বা স্টিমার যেগুলোই থাকে না কেন ওগুলোতে উঠতে হয়। ওই যে উঠার যে সময়টা এটা কিন্তু খুব রিস্কি। বারা আমাদের ওখান থেকে নিয়ে ফেলেছে, তারপরে এরা অতিরিক্ত ওই 10 টাকা পাওয়ার জন্য গাড়িকে স্লো করে, ওই স্লো কারণেই অ্যাক্সিডেন্টটা ঘটে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এই রুটে নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা থাকলেও তা মানা হয় না। আর বেশি লাভের আশায় প্রতিটি বোর্ডে নেওয়া হচ্ছে ধারণ ক্ষমতার দ্বিগুণ যাত্রী। এখানে লাফাইয়া লাফাইয়া সুন্দর মানুষ তো লাফাই লাফাইয়া ব্রিজ মধ্যে জরুরি আছে। সাটারি যারা দাঁড়ে উনি অমান্য করে এই জাঁচটা দুটিপ করে দেওয়াতে এই দুর্ঘটনাটা ঘটে। ঘাটের মালিক চট্টগ্রাম জেলা পরিষদ হলো উচ্চ আদালতের নির্দেশনার কারণে বোট চালানোর পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ নেই সংস্থাটির। এক্ষেত্রে দুর্ঘটনার জন্য বিআইডব্লিউটিসির গাফিলতি থেকেই দায়ী করছেন তারা। সকল বোট চলাচল দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্ধ ছিল, কিন্তু বিআইডব্লিউটিসিটা তারা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে তারা অসাবধান হয়ে চালিয়েছে, তারা কারো অনুমতি নেয় নাই। সীতাকুণ্ডের কুমিরা ঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের দূরত্ব প্রায় 18 নটিক্যাল মাইল। প্রতিদিন 1.5 থেকে 2,000 যাত্রী স্পিড বোট, সার্ভিস বোট এবং সি ট্রাকে করে এই রুটে যাতায়াত করে। আর স্পিড বোটে 300 টাকা এবং সার্ভিস বোট ও সি ট্রাকের ভাড়া 100 টাকা। বড় কোনো দুর্ঘটনা কিংবা প্রাণহানির ঘটনা ঘটলে এরপর লাইফ জ্যাকেট সহ নিরাপত্তামূলক নানা ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু 2 দিন না পেরিতে সেই আগের অবস্থায় ফিরে যায় এই রুটের যাত্রীরা, অর্থাৎ ভুলে যায় সবকিছু এবং জীবনের ঝুঁকি নিয়ে এই দুর্গম সাগর পাড়ি দেয় সন্দ্বীপবাসীর। গভীর বঙ্গোপসাগর থেকে কমল দে, সময় সংবাদ। শুধু টেলিকম নয়, বর্তমানে ব্যাংক, বিমা, বহুজাতিক কোম্পানি সহ বিভিন্ন প্রতিষ্ঠান খরচ কমাতে পণ্যের প্রচার ও সেবা প্রদানে বিজনেস প্রসেস আউটসোর্সিং এ আগ্রহী হচ্ছে। সারা দেশে এই সেবার পরিসর বাড়ায় বাড়ছে কর্মসংস্থান। বিশেষজ্ঞদের মতে ভাষাগত দক্ষতা ও প্রচারণার অভাবে আন্তর্জাতিক বাজারে আউটসোর্সিং এ বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। হাজেরা শিউলির রিপোর্ট। 57#। আমি আবারও বলছি, কর্মব্যস্ত এই সময়ে ঘরে বসেই সব সেবা চায় মানুষ। কানে হেডফোন লাগানো চৌকসে তরুণীর মতো মনিটরের সামনে বসা অসংখ্য তরুণ তরুণী এভাবে গ্রাহকের সমস্যা শুনে সমাধান দিচ্ছে নানা বিষয়ে। মোবাইল কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান, হাসপাতাল সহ দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে বাংলাদেশি কল সেন্টারগুলো এখন গ্রাহকদের নানা ধরনের সেবা দিচ্ছে। তবে দেশে ক্রমশ কল সেন্টার ব্যবসার প্রসার হলেও দক্ষ কর্মী এবং প্রচারণার অভাবে আন্তর্জাতিক বাজারে আউটসোর্সিং এর ব্যবসা পাচ্ছে না বাংলাদেশ। গ্রাজুয়েট যারা বের হচ্ছে কলেজ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে, তাদের মধ্যে অনেক ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আমাদের নিডস এবং তাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড সাথে ম্যাচ করাতে পারছি না। ভালো ভালো কোম্পানি আসতে চায়, বিউরোক্রেটিক পলিসির জন্য অনেক ইনভেস্টররা ডিসকারেজড হচ্ছে। যে কোনো কাজের জন্য বিজনেস ডেভেলপমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। যে আমাদের বাংলাদেশে কাজ করলে বাংলাদেশ থেকে বসে তো কোনো ক্লায়েন্ট আমরা ম্যানেজ করতে পারবো না। বাংলাদেশকে ব্র্যান্ড করতে পারলেই কাজগুলো আসবে। আমাদের দরকার সরকারিভাবে যে আমাদের এম্বাসির সাপোর্ট। 2009 সালে মাত্র 300 জনবল দিয়ে কল সেন্টার ব্যবসার যাত্রা শুরু হয়। বর্তমানে এ খাতে কাজ করছে 30,000 লোক। বাড়তি আয় ও উজ্জ্বল ক্যারিয়ারের প্রত্যাশায় কাজ করলেও কর্মীদের অভিযোগ কম বেতনের কারণে মেধাবীরা আসছে না। একটু আর্ন হচ্ছে, লেখাপড়ার খরচটাও নিজেরা করতে পারছি, এর জন্য এটাতে আসা। নিজেকে ডেভেলপ করতে পারি আর উপরের দিকে যাতে নিতে পারি
যারা পড়াশোনা কমপ্লিট করতেছে তারা এই সেক্টরটা তেমন আসতেছে না, কারণ হচ্ছে যে বেতনের ব্যাপারটা অনেক একেবারে নগণ্য। আউটসোর্সিং এর অপর খাত ডাটা ম্যানেজমেন্ট, হিসাব সংরক্ষণ, জরিপ এ ধরনের ব্যাক অফিস সেবায় বাংলাদেশ ধীরে ধীরে এগুলোও 80% এখনো কল সেন্টার সেবা নির্ভর। আমরা গভর্নমেন্টের সাথে একটা চুক্তিতে যাচ্ছি, গভর্নমেন্ট আমাদেরকে আউটসোর্স করবে কাজ। এটার জন্য আমরা আইডেন্টিফাই করেছি 10টা মিনিস্ট্রি and few other companies, government level companies, ওদের কি সার্ভিস আউটসোর্স করা যেতে পারে। বৈশ্বিক বিপিও ব্যবসার বাজার $50,000 কোটি। বর্তমানে সব মিলিয়ে আইসিটি খাত থেকে বাংলাদেশের রপ্তানি আয় মাত্র $45 কোটি। সরকারের লক্ষ্য 2021 সালে শুধু বিপিও খাত থেকে $100 কোটি আয় ও 1 লাখ লোকের কর্মসংস্থান তৈরি। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। বাংলা নববর্ষকে সামনে রেখে চট্টগ্রামের ফ্যাশন ও বুটিক হাউসগুলোতে এখন সাজ রব। উৎসবের রঙে রাঙাতে নির্ঘুম রাত কাটাচ্ছেন এ শিল্পের কারিগররা। লাল সাদা পোশাকের পাশাপাশি গরম হওয়ায় সুতির কাপড়ের ওপর গুরুত্ব দিচ্ছেন ডিজাইনাররা। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় আরও জানাচ্ছেন শফিকুল আলম। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে সামনে রেখে নাওয়া খাওয়া ভুলে ব্যস্ত সময় পার করছেন বুটিক শিল্পের কারিগররা। কটন, কারচুপি ও কোটাসহ নানা স্ক্রিন প্রিন্টের মাধ্যমে সযত্নে বৈশাখের চাহিদা অনুযায়ী তৈরি করা হচ্ছে সুতি ও হাফ সিল্কের শাড়ি। যেহেতু আমরা নতুন নতুন ডিজাইন কালেকশন করছি, এটার জন্য তো আমাদেরকে শ্রম দিতেই হবে। এবারে বৈশাখের জন্য নিত্য নতুন ডিজাইন আয়োজন করেছি এবং করতেছি। লাল সাদার পাশাপাশি রঙিন পোশাকে বাঙালিকে রাঙাতে কেউ করছেন সেলাই, কেউ কাটিং, আবার কেউ বা ব্যস্ত কাপড়ে পুঁতি লাগানোর কাজে। শেষ মুহূর্তে যেন দম ফেলার সুযোগ নেই বুটিক শিল্পের কারিগরদের। কারণ মধ্যে সিস্টেম আছে, ডিজাইন হলে ডিজাইনের কাটিং করে, আর ডিজাইন না হলে 3 পিস নর্মাল কাটিং হলে নর্মাল কাটিং হয়। আমরা সময় দিই সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। এখন ম্যাক্সিমাম আমরা রাত 10টা, রাত অনেক সময় নাইটে কাজ করে রাত 3টে পর্যন্ত। কারিগরদের তৈরি কাপড়ে চট্টগ্রামের ফ্যাশন হাউসগুলো যেন আরো বর্ণিল হয়ে উঠেছে। অলঙ্করণ হিসেবে কাপড়ে ব্যবহার করা হয়েছে কবিতা ও নানা লোকজ মোটিভ। রাখা হয়েছে বিচিত্র সব নকশা ও ডিজাইনের পাঞ্জাবি আর 3 পিসও। স্থান পেয়েছে বাঁশ, সুতা আর পাতার তৈরি নানা বিচিত্র সব গয়না। বৈশাখ মানে হচ্ছে অনেক রঙিন, অনেক কালারফুল একটা ব্যাপার এখানে আসে। একসময় সাদা লাল থাকলেও কিন্তু এখন সেটা অনেক পরিবর্তন এসছে। এখন হচ্ছে বর্ণাঢ্য রঙের মেলা, অনেক ধরনের রং নিয়ে আসি। তবে সেটা অবশ্যই হয় দেশি কাপড়টাকে আমরা বেশি প্রাধান্য দিই। চট্টগ্রাম নগরীতে ছোট বড় 30টিরও বেশি বুটিক হাউস রয়েছে, আর শোরুম রয়েছে 300রও বেশি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলা নববর্ষকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সাভারের মৃৎশিল্পীরা। তবে মৌসুম ছাড়া বাকি সময়টা খুব একটা কাজ না থাকায় অভাব অনটনে কাটান তারা। এই পেশাকে বাঁচিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন মৃৎশিল্পীরা। সাভার প্রতিনিধি মোজাফফর হোসেন জয়ের তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। সামনেই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। তাই সাভারের নলাম, হাজিপাড়া, কাকরাইন ও শিমুলিয়া এলাকার মৃৎশিল্পীরা দক্ষ হাতে সুনিপুণ নৈপুণ্যে তৈরি করছেন মাটির তৈরি হাড়ি, কলস, ঢাকনা ও ঘর সাজানোর উপকরণ সহ নানা ধরনের তৈজসপত্র। বিভিন্ন স্থানে আয়োজন করা হয় ভিন্নধর্মী বৈশাখী মেলা। এই মেলায় বর্ণিল মৃৎশিল্পের কদর থাকায় দিনরাত ব্যস্ত সময় পার করছেন এখানকার কুমাররা। বৈশাখের জায়গা আমাকে কামের আহত আহুনের জায়গা ভাত খেবার সময় পাওয়া যায় না। ফুলের টপ, মাটির ব্যাং, দইয়ের পাতিল, দইয়ের বাটি, এইসব এইটা তো সত্যি মাসে দেন না, রোদের কি কাজ করে আমরা সুখ পাইবেন। নতুন বছরের এই সময়টায় মৃৎশিল্পীদের তৈরি বিভিন্ন সামগ্রী বিক্রি হয় বেশি। এই আয়ের উপরই তাদের বছরের বাকি দিনগুলো চলায় সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। পয়লা বৈশাখের পরে আমাদের কাজ চলে না, এই কাজ করি না। মাটি কাজ করে লাভ মানে পরিমাণ পেশা পাবো। সরকারের কোনো অনুদান পাই, লোন পাই যে আমরা কাজটা করতে পারো, আমাদের পক্ষে অনেক সুবিধা। সাভারের 10টি গ্রামের প্রায় 10,000 পরিবার মৃৎশিল্পের সাথে জড়িত। সময় সংবাদ, সাভার। অবৈধভাবে বালু উত্তোলন, নদীর পাশ ঘেঁষে অবৈধ স্থাপনা গড়ে ওঠা সহ নানা কারণে দখল হয়ে যাচ্ছে মাদারীপুরের শিবচরের নদ নদী। এক শ্রেণীর প্রভাবশালীদের এই কর্মকাণ্ডে মুখ খুলতে ভয় পাচ্ছেন স্থানীয়রা। তবে প্রশাসনের চোখের সামনে এভাবে দখল হওয়ায় ক্ষুব্ধ তারা। স্থানীয় সংসদ সদস্য দায় চাপালেন প্রশাসনের ওপর। জেলা প্রশাসকের দাবি, নদীগুলোকে দখলমুক্ত করতে অভিযান চলছে।
সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের শিবচরের আড়িয়াল খাঁ নদ কয়েকটি ড্রেজার বসিয়ে অবাধে এখান থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এতে হুমকির মুখে পড়ছে ঢাকা খুলনা মহাসড়কের আড়িয়াল খাঁ নদের উপর নির্মিত হাজী শরীয়তুল্লাহ সেতুটি। একই অবস্থা উপজেলার ময়নাকাটা নদীরও। এই নদীটির অনেক অংশ পলি পড়ে ভরাট হয়ে যাওয়ায় এর আশপাশে গড়ে উঠেছে একাধিক অবৈধ স্থাপনা। স্থানীয়রা জানান, একসময় এই নদী দিয়ে লঞ্চ ও স্টিমার চললেও কালের বিবর্তনে এখন তা বন্ধ হয়ে গেছে। পাশাপাশি নদীতে হাসপাতালের বিষাক্ত বর্জ্য ও অব্যাহত দখলে মারাত্মক হুমকির মুখে এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য। ঢাকা থেকে আমাদের শিবচরের যত মালামাল আছে সমস্ত মালামাল এই নদীতে আসতো। মাদারীপুর হয়ে গোপালপুর পর্যন্ত লঞ্চ যাইতো, ওই লঞ্চে মানুষ আসা যাওয়া করতো। আস্তে আস্তে নদীটা চেপে গেছে। পুরা বাজার পয়সা করে এই ময়লাটি এখানে ফেলা যায়। এমনকি হাসপাতালে যত সুই মুই যত কিছু আছে সিরিঞ্জ মিরিঞ্জ সব এখানে ফেলায়। নদ নদী দখলের কথা স্বীকার করলেন মাদারীপুর 1 আসনের সংসদ সদস্য। তার দাবি, চোখের সামনে নদ নদী দখল হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। ভূমি দখলমুক্ত করা এটা প্রশাসনিক কাজ। আমাদের চোখের সামনেও জমি দখল হয়ে যাচ্ছে এবং আমরাও দেখতেছি প্রশাসন নীরব। উচ্ছেদ অভিযান চলছে দাবি করে জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জানান, জনবল সংকটের কারণে মাঝে মাঝে উচ্ছেদ অভিযান চালাতে বেগ পেতে হয়। আমরা উচ্ছেদ কার্যক্রম কন্টিনিউয়াস চালাইছি। আর এই জায়গায় যে সমস্ত মোবাইল কোর্ট বা অন্যান্য কার্যক্রম চালাইতে আমাদের একটু সমস্যা পড়তে হয়। অফিসার এত সংকট, মানে কাজ করতে অনেক ক্ষেত্রে আমাদের খুব বেগ পেতে হয়। মাদারীপুরের 4টি উপজেলায় 4টি নদী ও 2টি নদ রয়েছে, যার অধিকাংশ পলি পড়ে নাব্য হারাতে বসেছে। সময় সংবাদ, মাদারীপুর। দেশের বাইরের খবর। সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী পরাজিত না হওয়া পর্যন্ত আসাদ সরকারকে সব ধরনের সামরিক সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন রাশিয়া ও ইরান। এ বিষয়ে ইরানি সেনাপ্রধানের সঙ্গে রুশ সেনাপ্রধানের টেলিফোনে আলাপ হয়েছে বলেও জানানো হয়। তবে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগ ছাড়া সিরিয়ায় শান্তি ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি। একই সঙ্গে সিরিয়ায় আবারও বড় পরিসরের সামরিক অভিযান পরিচালনার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই শনিবার সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাক্কায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত 15 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। একই দিন বিদ্রোহী অধ্যুষিত ইদলিবে সিরীয় বাহিনীর বিমান হামলায় অন্তত 18 জন নিহত হয়েছেন। ইউরোপিয়ান ফুটবলের খবর। শিরোপা জয়ের লড়াইয়ে আবারও হোঁচট খেল বার্সেলোনা। নেইমারের লাল কার্ড দেখার দিনে মালাগার কাছে 2-0 গোলে হেরে শীর্ষে ওঠার স্বপ্ন ফিকে হয়ে গেল কাতালানদের। এক ম্যাচ বেশি খেলেও রিয়ালের চেয়ে 3 পয়েন্ট কম বার্সার। এদিকে সিরি আতে গঞ্জালো হিগুয়েনের জোড়া গোলে শীর্ষস্থান আরও মজবুত করল ইউভেন্টাস। সেভোকে 2-0 গোলে হারিয়েছে তুরিনের ওল্ড লেডি। মাদ্রিদ ডার্বি সমতায় শেষ হয় বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্ট ব্যবধান দাঁড়ায় 3-এ। মালাগার বিপক্ষে মেসি নেইমারদের জয়ে আবারও জমে উঠবে শিরোপা। শুরু থেকে সবই চলছিল ঠিকঠাক, তবে ম্যাচের 32 মিনিটে ঘটল বিপত্তি। বার্সার আক্রমণ রুখে দিয়ে হঠাৎ কাউন্টার অ্যাটাকে টেবিলের 14 নম্বর। বড় ধাক্কাটা বাকি ছিল দ্বিতীয়ার্ধের জন্য। গোল পরিশোধে মরিয়া বার্সা স্ট্রাইকার নেইমার নিয়ন্ত্রণ হারিয়ে দ্বিতীয়বারের মতো করে বসেন ফাউল। 2টি হলুদ কার্ড দেখে তাই মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ান সুপারস্টারকে। এদিকে নিজেদের মাঠে পয়েন্ট টেবিলের 11 নম্বরে থাকা সিয়েভোকে আতিথ্য দেয় শিরোপা লড়াইটা একপেশে করে ফেলা ইউভেন্টাস। ম্যাচের শুরু থেকে নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে তারা। 23 মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন গঞ্জালো হিগুয়েইন। আর কোনো গোল ছাড়াই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে 84 মিনিটে আবারও গোল করে দলের জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন স্ট্রাইকার। শামীম ইকবাল, সময় সংবাদ। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। তিস্তা সমস্যার সমাধানে বিকল্প প্রস্তাব মমতার। অন্যান্য নদীর পানি বন্টনের বিষয়ে ভেবে দেখার পরামর্শ। এ প্রস্তাব অবাস্তব ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য বিশেষজ্ঞদের। ভারতের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারক চলমান প্রক্রিয়া হওয়ায় সুফল পাওয়ার আশা। অমীমাংসিত ইস্যুতে জোরালো পদক্ষেপের পরামর্শ বিশ্লেষকদের। জঙ্গি নেতা মুফতি হান্নানের ফাঁসি কার্যকরে প্রস্তুত কারা কর্তৃপক্ষ। জেল কোড মেনে রায় কার্যকর করা হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। জেএসসি ও এসএসসি পরীক্ষায় 5টি বিষয় বাদ দেওয়ার সিদ্ধান্তে অভিভাবকদের সন্তোষ। পরিকল্পিত নীতিমালা না থাকলে সুফল পাওয়া নিয়ে শঙ্কা।
এবং ঢাকার ধামরাইয়ে এক কলেজ ছাত্রীকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা, চোখও উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা, তদন্তে পুলিশ। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গেই থাকুন সময়ের।